আছে ওগুলো আমরা আগে শেষ করি। তাহারেই পরে মনে, এটা আমরা একটু আগে, এটা আমরা আগে ট্রাই করি, ঠিক আছে? যাতে এগুলো কমপ্লিট। এগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে সবসময় তুমি মানে আমাকে জানাতে পারো, এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নেই। আর এটার তোমাদের কিছু এক্সাম নিব, ধরো এগুলোর হচ্ছে 20 মার্কের এমসিকিউ থাকবে এবং ইনক্লুডেড 20 মার্কের রিটেন থাকবে, ঠিক আছে? রিটেন খাতা আমি নাম্বার দিয়ে দিব, আমাকে টেলিগ্রামে অথবা আমার মেসেঞ্জারে দিলেও চলবে। টেলিগ্রামে দিলে হচ্ছে মূল্যায়ন করতে সুবিধা হয় আর কি। আমি গ্রুপে 1-2 দিন আগে জানাই দিব, ঠিক আছে? কালকে থেকে এক্সাম, ঠিক আছে? কালকে বা পরশু থেকে আমি নিব, ঠিক আছে? রিটেনটা ভালো করে দেওয়ার ট্রাই করবো, এমসিকিউ যা হওয়ার সমস্যা নেই। স্যার, মাদ্রাসায় সুচেতনা কবিতা আছে, ওইটা একদিন পড়াই হ্যাঁ দিলে হ্যাঁ, ভালো হয়। সচেতনতা দেবা কলেজে নাই, আমি সচেতনা ভাবছিলাম আজকে রেভলিউশন বাদ দিয়ে সচেতনা করবো। সচেতনা আর হচ্ছে সুখ কবিতা, এটা মনে হয় এই মাদ্রাসায় আছে কিন্তু ইতে নেই, তাই না? জি স্যার। কলেজে নেই। জি স্যার। আচ্ছা ওগুলো আলাদা আমি দেখাই দেবো, বেড়ানোর দরকার নেই। সচেতনার মেন থিমটা হচ্ছে শুভ চেতনার উদয় ঘটাইতে হবে আর কি। সেটা অনেক মনীষীর কাজ, সেটা একদিনে হবে না। একদিনে যেমন বাংলাদেশ নষ্ট হয়নি বা বিশ্ব নষ্ট হয়নি, আসলে এটাকে ঠিক করতেও আবার সময় লাগবে। থিম তো এরকমই, থিমটা তো বুঝো তো নাকি? জি স্যার। আচ্ছা প্রথমেই আমাকে বলো যে পৈতৃক কোনটা কারেক্ট? এই যে বেশি মোটা হয়ে গেল। এইটাই কারেক্ট। স্যার, এইটাই কারেক্ট। এইগুলা হচ্ছে বানান পড়তেছি যেহেতু, বানানের লোকজনদের এগুলো একটু পারলে ভালো। আচ্ছা, আহ, আমরা পড়া তো শুরু করি কবিতার একদম আগা থেকে, তো আগা থেকে কয়েকটা প্রশ্ন করি, এগুলো একটু উত্তর দেওয়ার ট্রাই করো। এই জন্য আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণীটা আগে শেষ করছি। বলো তাহার এই কোন পদ, আর পরে মনেটা কোন ধরনের ক্রিয়া? জানো তাহার এই কোন পদ? তাহার এই কোন স্যার, পদ এবং সর্বনাম। পরে মনে, পরে মনে, পরে মনে অ্যাকচুয়ালি ছিল কি মনে পড়ে, তাই তো? স্যার, মনে, ক্রিয়া বিশেষণ হবে। না এরকম কিছু না। কোন ধরনের ক্রিয়া, আমি ক্রিয়া বিশেষণ জানতে চাইনি, এটা সর্বনাম, ঠিক আছে? তাহারই বলতে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে সৈয়দ নেহালকে, সৈয়দ নেহাল হোসেন। পরে মনে এটা কোন পদ বলতে পারলা না, মানে ক্রিয়া তো বোঝা যাচ্ছে, কোন ধরনের ক্রিয়া? প্রযোজক, নাম ধাতুর ক্রিয়া, নাকি হচ্ছে মিশ্র নাকি যৌগিক? আমি আর একটু সহজ করে দিই, মিশ্র নাকি যৌগিক এটা বলো। মিশ্র নাকি যৌগিক? যৌগিক ক্রিয়া মিশ্র ক্রিয়া মনে আছে? তো তুমি এটা বলতে পারো, বলাটাও ক্রিয়া, পারাটাও ক্রিয়া। দুইটা ক্রিয়া মিলে যদি হচ্ছে প্রথমটা অসমাপিকা, পরেরটা হচ্ছে সমাপিকা, সমাপিকা মিলে হবে হচ্ছে যৌগিক। আর আগে থাকবে হচ্ছে মানে আগে থাকবে ধরো নাউন বা হচ্ছে অন্য কিছু থাকবে, অর্থাৎ ক্রিয়া থাকবে না। আগেরটা ক্রিয়া হবে না, পরেরটা ক্রিয়া, অর্থাৎ পরেরটা ভার্ব, আগেরটা হচ্ছে অন্য কিছু, অর্থাৎ ভার্ব হবে না। দেখো, মনেটা কি ক্রিয়া? মনেটা ক্রিয়া না, তাহলে এটা না হচ্ছে স্যার। মিশ্র ক্রিয়া। মিশ্র ক্রিয়া। এই সহজ প্রশ্নটাই এখান থেকেই আসতে পারে। তো এখান থেকে আসলে হয়তো মানে না পারলে সমস্যা। আর এই কবিতার বর্ণনাকারী হচ্ছে, বর্ণনাকারী কে? বর্ণনাকারী হচ্ছে কবি ভক্ত। তো কবির ভক্ত হচ্ছে বর্ণনাকারী, ঠিক আছে? থার্ড পার্সনে আছে হচ্ছে কবি নিজে আর কি। বুঝতে পারছেন? আচ্ছা তারপরে কবি পরিচিতিটা আমরা আগে একটু দেখে নিই যে কি কি আমরা এখান থেকে দেখবো। উনি বাংলাদেশে মহিলা কবি এবং নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন। পথিকৃৎ বানানটা মনে রেখেন, পথিকৃৎ কিভাবে লিখছে। আচ্ছা, খণ্ড তো মেনলি হচ্ছে তয়ের নিচে আমরা হসন্ত যদি কখনো দিই সেটাকে বলা হচ্ছে, অর্থাৎ পথিকৃত বলি না আমরা, পথিকৃৎ, তয় থেমে যায় এই জন্য। জন্ম মৃত্যু দরকার নেই, পৈতৃক নিবাস কুমিল্লায় ছিল। মায়ের নাম আর বাবার নামটা একটু মনে রাখেন, বেশি মনে রাখার দরকার নাই কিছুই। আর এখানে তার এটা একটু পরীক্ষা ইম্পর্টেন্ট, সাজের মায়া, তারপর হচ্ছে মায়া কাজল, কেয়ার কাটা, উদ্যত পৃথিবী। উদ্যত পৃথিবীটা অনেক পরীক্ষায় আসতে দেখা গেছে। জাস্ট এগুলাই একটু ভালো করে মনে রাখেন আর কি, ঠিক আছে? আচ্ছা, আমরা আগে হচ্ছে একটু পাঠ পরিচিতি দেখে এসেছি।
ক্লিয়ার দেখা যাচ্ছে তো নাকি? ভিডিও কি পুরোপুরি আসতেছে? জি স্যার। হুম। জি স্যার, আসতেছে। দেখা যায়। আচ্ছা, তাহারই মনে পড়ে বলবো না, আমরা বলবো পরে মনে, পরীক্ষার হলে এবারে ভেবে লিখেন না যে তাহারই পর মনে পড়ে, তাহলে গোলা খাওয়ার জন্য অতটুকুই যথেষ্ট। 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকা প্রথম প্রকাশিত হয় এই কবিতায়। কবিতার তাৎপর্য কি এটা দ্বিতীয় লাইনে আমাকে বলতেছে যে এই কবিতায় হচ্ছে প্রকৃতি ও মানব মনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি প্রকাশ পেয়েছে। অর্থাৎ প্রকৃতির সাথেও যে মানুষের একটা সম্পর্ক থাকতে পারে, ভালোবাসার রিলেশন থাকতে পারে, সেটা এই কবিতার মাধ্যমে মানে প্রথমে রিফ্লেক্ট করা হয়েছে আর কি। সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য মানব মনের অপরন্ত আনন্দের উৎস। প্রকৃতির সৌন্দর্যই কিন্তু আমরা অপরন্ত আনন্দ পাই আর কি। তো যে যেমন ঢাবিতে অনেকে ঘুরতে এসে মনে করে যে কি নাকি অনেক সুন্দর, ইত্যাদি ইত্যাদি। অবশ্য সুন্দর। আচ্ছা, বসন্ত প্রকৃতির অপরূপ সৌন্দর্য যে কবি মনে আনন্দের শিহরণ জাগাবে এবং তিনি তাকে ভাবে ছন্দে সুরে ফুটিয়ে তুলবেন, সেটাই প্রত্যাশা। তো ওইটাই হওয়ার কথা ছিল, কিন্তু কবি মনে যদি কোনো কারণে শোকাচ্ছন্ন বা বেদনা ভারাতুর থাকে, তো মন যদি হচ্ছে ভালো না থাকে, বসন্ত তার সমস্ত সৌন্দর্য নিয়ে আবির্ভূত হওয়া সত্ত্বেও কবির অন্তরকে সে হচ্ছে স্পষ্ট করতে পারবে না। কারণ শোকাচ্ছন্ন বা বেদনায় থাকলে কোনো কিছুই ভালো লাগে না। কোনো কিছুই ব্যাখ্যা এগুলো লিখেন যে কোনো, অর্থাৎ শোকাচ্ছন্ন বা হচ্ছে উদাসীন বা কোনো কিছু বেদনায় নিমগ্ন থাকলে কোনো কিছুই ভালো লাগে না বা মনে ধরে না, ভালো ভালো লাগে না। আচ্ছা, এই কবিতায় কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে তার সাহিত্য সাধনার সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে। উনি 1932 সালে হচ্ছে মারা যান। আর 35 উনি হচ্ছে কবিতাটা লেখেন। কবি কবির জীবনে প্রচন্ড শূন্যতা নেমে আসে, কেন? কারণ তার স্বামী হচ্ছে মারা গেছিল। তার ব্যক্তি জীবনে কাব্য সাধনার ক্ষেত্রে নেমে আসে এক দুঃসহ বিষণ্ণতা। আচ্ছা, কবি মন আচ্ছন্ন হয়ে যায় রিক্ততার হাহাকারে, তাহারই পরে মানে কবিতাকে আচ্ছন্ন করে আছে এই বিষাদময় রিক্ততার সুর। তাই বসন্ত এলো, উদাসীন কবির অন্তর জুড়ে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা মানে লক্ষ্য করা যাচ্ছে। আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে এটা হচ্ছে নাটকীয়তা আছে, অর্থাৎ অনেকটা মানে নাটক টাইপের আর কি। গঠন রীতির দিক থেকে এটা হচ্ছে সংলাপ সংলাপ নির্ভর এটা রচনা। আচ্ছা, কবিতার আবেগময় ভাববস্তুর বেদনা ঘন বিষণ্ণতার সুর ও সুললিত ছন্দ এতই মাধুর্যমতী বানানটা খেয়াল করো, যে তা সহজেই পাঠকের অন্তর ছুঁয়ে যায়। ঠিক আছে, আমরা এখন কবিতাটা শুরু করি। কবিতার মূল ভাব তো আমরা নর্মালি বুঝতে পারলাম। আর প্রশ্ন টশ্ন থাকলে করো, ঠিক আছে? আচ্ছা, তো বলতেছে, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। তো এখানে পুরো কবিতার মধ্যে ফার্স্ট পার্সন যে থাকবে, অর্থাৎ উত্তম পুরুষের ভূমিকায় যে থাকবে, সে অ্যাকচুয়ালি কি? উত্তম পুরুষ তো আমরা বুঝি নাকি? উত্তম পুরুষ কে? কবি ভক্ত। মধ্যম কে? মধ্যম বা তুমি বলে আমরা যাকে সম্বোধন আহ করতে দেখবো সেটা হচ্ছে কবি। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে কবিতাটা শুরু করি। হে কবি। আচ্ছা, হে কবির পরে আছে হচ্ছে কি, আছে হচ্ছে একটা কমা। তো কমা কেন আছে এটা আমরা একটু বোঝার ট্রাই করি। বলেন তো কমা কমা কেন দিছে? সম্বোধন পদের পরে কমা বসে। সম্বোধন পদের পরে কমা, এই জন্য হচ্ছে কমা আছে। নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। ধরায় মানে কি? পৃথিবীতে। পৃথিবীতে ফাগুন আসছে, আপনি এখনো মানে উদাসীন হয়ে বসে আছেন, এটা হইলো? ফাগুন শব্দটা মূলত কি ছিল, কোথা থেকে আসছে? ফাল্গুন। ফাল্গুন তাহলে কি? ওহ,
ফাল ফাল্গুন। ফাল্গুনটা কোন ধরনের ধ্বনির পরিবর্তন? অন্তর্হতি। এটা মুখস্থই রাখেন, তারপরে যে ধ্বনির পরিবর্তন যারা অল্প হালকা পাতলা পারেন তারা পারবেন। আচ্ছা, বসন্তে বা বসন্তকে বরিয়া মানে বরণ করে তুমি লবে মানে হচ্ছে নিবে, নাকি তব বন্দনায়? তব মানে কি যেন বলছিলাম, মনে রাখতে বলছিলাম, মম তব এগুলা বলো। তব মানে তোমার। তোমার বন্দনায় মানে কি, তোমার প্রশংসায় কি তুমি নিবে না, মানে বরণ করে তো নেওয়া লাগে। তো এই পুরো লাইনটা আমাদের একটা বিষয়ে আমরা খেয়াল করতেছি, সেটা হচ্ছে কবি ভক্তের অনুনয়। কবি ভক্তের অনুনয়। অনুনয় বুঝো? অনুরোধ আর অনুনয়ের মধ্যে একটু একটু ডিফারেন্স আছে। অনুরোধ, তুমি কাউকে একটু অনুরোধ করলা যে আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি যে তুমি হচ্ছে এটা করো বা করো না। আচ্ছা, আর অনুনয় হচ্ছে ধরো ছোট বাচ্চারা যেটা করে, যে ধরো তার হচ্ছে টাকা লাগবে, 10 টাকা লাগবে মনে করো। তো বাবা মার কাছে বা হচ্ছে দাদির কাছে বা চাচার কাছে মামার কাছে যেভাবে হচ্ছে বলে, দ্যাট মিনস ওটা রিকোয়েস্ট না, ওটা হচ্ছে অনুনয়। মানে সে রিকোয়েস্ট করার মাধ্যমে সেটা অর্জন করতে, মানে করবেই এরকম একটা মনোভাব নিয়ে কথা বলে আর কি। ঠিক আছে, যে আমাকে টাকা দিতেই হবে এই সেই। মানে অনেক গোঙায় এরকম নর্মালি হয়, এটা তোমরাও অনেকে করছো ছোটকালে। আচ্ছা, তো এটা হচ্ছে সেই অনুনয় আর কি, যে বসন্তকে তুমি কি বরণ করে নিবা না, মানে এটা আসলে অনেকটা, মানে অনেক আবেগ নিয়ে আর কি বলে আর কি। আচ্ছা, কহিল সে, সে সে কি, সে বলতে এখানে মধ্যম না বলে আমরা নাম পুরুষ বলতে নাম পুরুষ, অর্থাৎ নাম পুরুষের ভূমিকায় কবি ভক্ত আসছে। উত্তমেও আসছে, কিভাবে আসছে সেটা সামনে আমরা দেখতেছি। আচ্ছা, কহিল সে, কে বললো? কবি। কবি ভক্তি। কবি বলতেছে কবি। স্নিগ্ধ আঁখি তুলি, অর্থাৎ চোখটাকে একটু উঠায়া বললো। স্নিগ্ধ মানে হচ্ছে কোমল। স্নিগ্ধ মানে কি? কোমল, বা হচ্ছে আর কি বলা যায়, আর কি বলা যায় বলতো? কোমল, তেজহীন, বা হচ্ছে মায়াবী, এরকম বলা যায়। তো আমরা এখন একটু পড়াটা থামাই, আমরা হচ্ছে একটু এইদিকে আসি। দেখো, এই যে 2 নাম্বারটা একটু দেখো তো, যে কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, চরণটিতে স্নিগ্ধ আঁখি বলতে কি বুঝাইছে বলো তো, কি বুঝাইছে? কোমল নেত্র। স্যার খ আহ নম্বর। কোমল নেত্র। বাকিরা সবাই বলো, মানে গাইড থেকে মুছতে পারছো না? না স্যার, না, এইমাত্র তো তাহলে বললেন। ও আচ্ছা, এইমাত্র বলছি এই জন্য ধন্যবাদ। মনে রেখো, স্নিগ্ধ মানে হচ্ছে কোমল। আমি কিন্তু স্নিগ্ধ আঁখি বলতে যে কোমল নেত্র বুঝাইছে এরকম বলিনি। আমরা এখন কবিতা আর একটু ব্যাক করি। এই প্রশ্নটা ঢাবি বিউনিটে আসছিল। তো আহ, এই যে হাসান বেদের বছরে আসছিল আর কি। এটা কি সহজ ছিল, পারছিলেন ভাই? এটা অনেক হার্ড ছিল, ঠিক আছে। কেন হার্ড ছিল এটা আমরা একটু দেখি। কারণ কারণ এখানে দেখো, হে কবি নীরব কেন, ফাগুন যে ধরায়, বসন্তে পড়িয়া তুমি লবে নাকি তব বন্দনায়? কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি। স্নিগ্ধ আঁখি তুলে সে একটা কিছু বলতেছে, যে দক্ষিণ দুয়ার গেছি খুলি, বাতাবি লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল। অর্থাৎ এই ব্যাপারগুলো কি অনেকটা কিছু কিছু একটা জানার আগ্রহ না? বোঝার ট্রাই করো তো, জানার আগ্রহ থেকে বলতেছে না? অর্থাৎ সে হয়তো অন্য মনস্ক ছিল, তার জি চোখ স্যার। হয়তো তোমার দিকে তাকায়, সে হচ্ছে একটা উৎসুক মনোভাব দেখাচ্ছে। আমরা এই জিনিসটা নর্মালি বুঝতে পারছি, ঠিক আছে। তো আমরা আবার একটু এখানে আসি। আচ্ছা, দেখো, কহিল সে স্নিগ্ধ আঁখি তুলে, এখানে স্নিগ্ধ বলতে কি বোঝায়? আচ্ছা, কি বোঝানো হয়েছে তাহলে? উৎসুক চাহনি। এটা উৎসুক চাহনি উত্তর হবে। আচ্ছা, এটার অর্থ কি? অর্থ কি? তাইলে উত্তর হবে হচ্ছে গ আর হচ্ছে খ। যদি প্রশ্ন আসে যে কি বোঝায়, তাহলে হবে হচ্ছে উৎসুক চাহনি। ক্লিয়ার? ওই গাইডে যা আছে ওইটা কাইটে দিন পাশে, যে কারণ কোনো গাইডে উৎসুক চাহনি উত্তর করেনি আমি যতটা জানি। আচ্ছা, ঠিক আছে, বুঝছেন? আপনারা কিন্তু আমার সাথে একমত পোষণ করছেন যে এটা উৎসুক বুঝাইতেছে। উৎসুক স্যার বোঝাচ্ছে তো নাকি? বলো। তাহলে কি আমাদের কি এটা কি ভুল হলো? যদি প্রশ্ন আসে যে স্নিগ্ধ আঁখি শব্দের অর্থ কি, তাহলে কোমল নেত্র, অশ্রুসিক্ত নয়ন, যেগুলো তোমাদের গাইড উত্তর করছে, যদি
প্রশ্ন আসে যে কি বুঝাইছে এখানে বা কি বুঝিয়েছে কবিতার মধ্যে। কবিতার মধ্যে বুঝাইছে হচ্ছে তার উৎসুক চাহনি, ঠিক আছে? তো স্নিগ্ধ আঁখি বলতে কি বুঝাইছে তাই? উৎসুক চাহনি, অর্থাৎ উৎসুক চাহনি অর্থ হচ্ছে কোমল নেত্র। আঁখি মানে হচ্ছে নেত্র বা হচ্ছে চোখ, যাই বলি। দক্ষিণ দুয়ার গেছে খুলি, দক্ষিণ দুয়ার মানে অর্থাৎ এই পুরো মানে পরের তিনোটা লাইন একসাথে সে বুঝাইতেছে যে দক্ষিণ দুয়ার বলতে দক্ষিণের বাতাস কি আসতেছে কিনা, অর্থাৎ দক্ষিণা বাতাস। এই তিনটা লাইন দ্বারা বোঝাচ্ছে দক্ষিণা বাতাস কি আসা শুরু হয়ে গেছে, দক্ষিণা বাতাস। আচ্ছা, দক্ষিণ দুয়ার গেছি খুলি মানে তার কোনো হুঁশ নাই আর কি। হুঁশ না থাকলে তারে আমরা কি বলবো, উদাসীন বা উদাসীনতা, উদাসীন মনোভাব ফুটে উঠছে। দক্ষিণ দুয়ার গেছে গুলি বলতে কি বোঝানো হয়েছে, ধরো খ নাম্বারে আসছে। ঢাবির প্রশ্ন তো এরকমই হয় অ্যাকচুয়ালি, 4-5টা লাইন তুলে দিবে এমন প্রশ্ন করবে, ধরো মানে আর ব্যাখ্যা করতে পারতেছে না দক্ষিণ দুয়ার গেছে গুলি। আচ্ছা, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, নেবু মেনলি ছিল কি লেবু না? তো নেবু, লেবু থেকে নেবু আসছে, তার মানে এটা অন্তর্হতি আর কি, ঠিক আছে? আর আলাদা লিখলাম না। বাতাবি লেবুর ফুল ফুটেছে কিনা, আমের ফুটেছে কি আমের মুকুল, আমরা সবাই জানি বসন্ততে হচ্ছে আমের মুকুল ফোটে। সকল ধরনের ম্যাক্সিমাম কি বলে গাছপালা হচ্ছে নতুন পাতা গজায় এবং নতুন ফুল ফোটে। পুরো মানে পরিবেশই অনেক রঙিন হয়ে যায় আর কি। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। সমীর মানে হচ্ছে বাতাস, ঠিক আছে? সমীর মানে বাতাস। আচ্ছা, অধীর আকুল মানে হচ্ছে অনেক বেশি আকুল বোঝাচ্ছে এখানে। বুঝতে পারছো কিনা বলো তো? অর্থাৎ এই তিনটা লাইনই হচ্ছে জাস্ট মানে দক্ষিণা বাতাস প্রবাহিত হওয়া কি শুরু হয়েছে কিনা, দক্ষিণা বাতাস প্রবাহিত। এখনো দেখনি তুমি, কহিলাম কেন কবিয়া যেমন উন্মনা তুমি। উন্মনা এটা কোথায় আসছিল এই প্রশ্নটা বলো তো? এই প্রশ্নটা কোথায় আসছিল বলো? ঢাবিতে আসছিল। হুম, এটা আমাদের সময় আসছিল ঢাবিতে, ঠিক আছে? তো তো উত্তর দেওয়ার তো কোনো কায়দা কিছুই দেখতেছিলাম না, যেটা আমি কিভাবে উত্তর দেবো, এটা তো কোনো বইতে নাই। নিজেও কোনোদিন চিন্তাও করি না এটাও কিভাবে কি প্রশ্ন আসছিল। এই উত দ্বারা উতের মিনিং কি? তো দুইটা অপশন ছিল, বুঝতে পারছিলাম যে এই দুইটা উত্তর হবে না। একটা উত্তর ছিল হচ্ছে ভিতর একটা অপশন, আরেকটা হচ্ছিল হচ্ছে বাহির। ম্যাক্সিমাম কোচিং বা হচ্ছে তুমি যে বললা যে ধাবিতে আসছে, উত্তর কোনটা নিছিল, ম্যাক্সিমাম কোচিং বা সবাই বলো তো? বাহির হবে স্যার। বাহির, কেন বাহির। বাহির হবে তা বলতে পারো? উ- উৎকণ্ঠিত, ও, আচ্ছা। এখনো দেখোনি তুমি, মানে উৎকণ্ঠিত জিজ্ঞাসা করতেছে, মানে খুবই মানে উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করছে যে তোমার এখনো কোনো খবর নাই, তুমি আগে কবিতা লিখতা বসন্তকে বরণ করতে, এখনো কোনো হুঁশ নাই, এটা কোনো কথা? আচ্ছা, এখন এই উত আর মনা নিয়ে আমি একটু বলি। সেটা হচ্ছে পরীক্ষার হলে বসে চিন্তা করতেছিলাম যে তার মনটা মনে হয় ভিতরের কোনো কষ্টে ভিতরে ছিল, এবং বাহিরের কোনো কিছু তার হুঁশ ছিল না আর কি। যার কারণে আমি দাগাইছিলাম হচ্ছে ভিতর, পরীক্ষা দাগাইছিলাম ভিতর এবং মার্কও পাইছিলাম। কারণ যে পরীক্ষা দেয় সে কিন্তু জানে যে কোনটা ঢাবি উত্তর নিছে, এটা তারা জানে, বাকি কোচিং এর মালিক এরা কিন্তু জানে না। এবং কোচিং বা অন্যান্য কোচিং সবাই ম্যাক্সিমাম দেখছিলাম যে হচ্ছে বাহির উত্তর নিছে। তো তারা এটা তারা বুঝেছে যে তার মন তার ভিতরের মধ্যে নাই, তার ভিতরে কি আছে অ্যাকচুয়ালি। সে হচ্ছে কাব্য রচনা করবে এবং রচনা করার মাধ্যমে ঋতুরাজকে মানে অভ্যর্থনা জানাবে, এবং এইগুলা নিয়েই তো তার জীবন। অর্থাৎ তার ভিতরের যে চেতনা আছে সেই চেতনা থেকে তার মনটা অন্য কোনো জগতে চলে গেছে, অর্থাৎ বাহিরের কোনো চিন্তা ভাবনা নিয়ে সে হচ্ছে মত্ত বা বিজি আর কি, ঠিক আছে? সে ভিতরের যে সত্তাকে সে ভুলে গেছে আর কি। উদাসীন দ্বারা এটা বুঝেছে আর কি বাহির। দুইটাই লজিক্যাল, দুইটাই উত্তর। এবং ভবিষ্যতে এই প্রশ্ন কোথাও আসবেও না, তো প্যারা নেওয়ার কিছু নাই। ভিতর বাহির দুইটাই উত্তর মনে রাখো। বাহিরটা একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে রাখো, যেহেতু সবাই এটা উত্তর করছে। কিন্তু ঢাবি ভিতর উত্তরণই ছিল। আর একটা বিষয় হচ্ছে, কোন প্রশ্ন যদি খুব বেশি কন্ট্রাডিক্টরি হয়, মানে অনেক বেশি কনফিউশন, ওইটাতে ঢাবি অটো মার্ক দেয়। সব ইউনিভার্সিটি অটো মার্ক দেয়, এটা তোমরা হয়তো অনেকে জানো ভালো করে। বুঝতে পারছেন? এবং গদ্য পদ্য পড়ার সময় ধরো বাসায় পড়তেছো, খুব কিউরিসিটি জন্মাইলো যে আসলে এই শব্দটার মিনিং কি, এটা কোথা থেকে আসছে, কোন ভাষার শব্দ, একটু ব্যতিক্রম, এগুলার শব্দের উৎস জানবা, এগুলার উচ্চারণটা জানবা, এবং এর মধ্যে কিছু আছে কিনা বা এটাকে বিশ্লেষণ করলে কি হয়, এগুলা একটু জানবা আর কি, ঠিক আছে?
মানে বাই চান্স ওইটা কমন পড়ে গেলে দেখবা যে তুমি ছাড়া কেউ পারবে না। আচ্ছা, কোথা তব নব পুষ্প সাজ। তোমার নব মানে হচ্ছে নতুন, পুষ্প সাজ মানে পুষ্পের সাজ বা পুষ্প দ্বারা সাজ। কোন সমাস? সমাস তো পড়তেছো তোমরা, বলো তো কোন সমাস? পুষ্প সাজ অথবা পুষ্প দ্বারা সাজ, দুইটাই কারেক্ট। কি হলো বলো? পুষ্প সাজ বা পুষ্পে দ্বারা সাজটা কোন সমাস? তৃতীয় তৎপুরুষ সমাস। পুষ্প দ্বারা সাজ তৃতীয় তৎপুরুষ। পুষ্প দ্বারা, দ্বারা দিয়ে কর্তৃক, তৃতীয় তৎপুরুষ মানে তৃতীয় বিভক্তি যেহেতু আছে, so তৃতীয় তৎপুরুষ। আর যদি তুমি পুষ্পের সাজ বলো তাহলে হচ্ছে পঞ্চমী, সরি ষষ্ঠী, ষষ্ঠী। পঞ্চমী তো না, ষষ্ঠী। আচ্ছা, ষষ্ঠী বিভক্তি যেহেতু এখানে আছে। আচ্ছা, কহিল সে সুদূরে চাহিয়া, অনেক দূরে তাকায় বললো, অর্থাৎ সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে। মানে অন্য কিছু ভাবতে ভাবতে আমরা অনেক সময় এরকম হয় না যে একটা বিষয় আলাপ আলোচনা করতেছি, তো বন্ধু এমন একটা জিনিস নিয়ে খুব বেশি চিন্তা করতেছে, মানে তার কোনো হুঁশ জ্ঞান নাই আর কি, সময় যাচ্ছে কিন্তু সে আসলে কোনো রিয়েকশনই দিতেছে না। এরকম হয় না অনেক সময়? অলখের পাথার পাহিয়া, অনেক দৃষ্টির অগোচরে। পাথার মানে হচ্ছে সমুদ্র। সমুদ্র দ্বারা বোঝানো হয়েছে বিস্তৃত চিন্তা, অর্থাৎ অনেক দূরে মনে হয়েছে তাকায় আছে, অর্থাৎ সোজা তাকাইছে, কই যে তাকাইছে অ্যাকচুয়ালি সে নিজেও জানে না আর কি, এরকম বোঝাচ্ছে। অর্থাৎ সোজা কথা বলতে গেলে এটা উদাসীন, উদাসীন মনোভাব আর কি। তোরই তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে। শুনি নাই রাখিনি সন্ধান, ডেকেছে কি সে আমারে। সে বলতে কাকে বোঝাচ্ছে এখানে? বসন্তকে। বুঝছো? তোরই মানে বোঝাচ্ছে হচ্ছে বসন্তের বাতাস। আর শুনি নাই রাখিনি সন্ধান মানে কি বোঝাচ্ছে? সে বসন্তকে মানে বরণ করবে না, মানে রাখিনি সন্ধান, বসন্তকে উপেক্ষা, বা বসন্ত বরণে উপেক্ষা। যেগুলো ভাবার্থ লিখে দিচ্ছি এগুলো বেশি করে মনে রেখো, তুমি মিনিং খুঁজে বের করতে পারবা, সমস্যা নেই, ভাবার্থ গুলা লিখে রেখো, ঠিক আছে? আচ্ছা, তারপরে তরি বলতে বোঝানো হচ্ছে বসন্তের বাতাস। মনে হইতে পারে এটা আবার কি জিনিস, তাহলে লেখা রেখো ভালো করে যে বসন্তের বাতাস আসছে কিনা, বেজেছে কি আগমনী গান। আগমনী গান মানে হচ্ছে পাখির ডাক বা কোকিলের ডাক। বসন্তে কি কোকিল কি ডাকা শুরু করেছে? কোকিলের ডাক। আচ্ছা, কহিলাম ওগো কবি রচিয়া লহনা আজো গীতি, মানে আজও একটা কবিতা রচনা করে নাও না ওগো কবি। আচ্ছা, এখানে এই চিহ্নটা কি দেওয়াটা কি ঠিক হয়েছে? বলো তো, বলো তো আমার, যে এই চিহ্নটা দেওয়া কি ঠিক হয়েছে কিনা, বলো দেখি তোমাদের মানে কমন সেন্স যাচাই করি। হুম, শুনতেছো সবাই? জি স্যার। নাটক, একজন বললো যে নাটক পড়ানোর কথা, নাটকটা পড়াই দেন কালকে। তুমি নাটক তোমারে পড়ানো যাবে না এই একদিনে। নাটকের জন্য তুমি এক কাজ করো, কষ্ট করে একবার রিডিং করো, আর না হলে লাল সালুর জন্য একটা সিনেমা আছে, প্রায় 2 ঘন্টার, ওইটা একবার দেখো কষ্ট করে, তাহলে বেটার হয়। আর অথবা হচ্ছে নাটকের জন্য একটা নাটক আছে, ওই প্রচন্ড কল আসে দেখা যায় মোবাইলে। আচ্ছা, ওগো কবির পরে কি এই চিহ্নটা দেওয়া কি ঠিক হয়েছে? যেখানে সম্বোধন পদের পরে মনে কমা হয় বসা, না। কমা বসা উচিত ছিল আর কি, এগুলা সাহিত্যিকদের ভুল হতেই পারে, কোনো প্যারা না আর কি, ঠিক আছে? বসন্ত বন্দনা মানে কি? বসন্তের বন্দনা ষষ্ঠী তৎপুরুষ সমাস। তব কণ্ঠে শুনি, তোমার কণ্ঠে শুনি, এ মোর মিনতি মানে কি? অনুনয়। অনুনয়, আবার এখানে অনুনয় ব্যক্ত করছে। কইল সে মৃদু মধুস্বরে, নাই হলো না হোক এবারে, মানে এবারে আর না হোক, আমারে গাহিতে গান বসন্তের আনিতে পড়িয়া, রহেনি সে বলেনি তো এসেছে ফাগুনে সরিয়া। তো এটার তুমি ব্যাখ্যা কি বলবা বলো তো? এসেছে তা ফাগুনে সরিয়া মানে কি? প্রকৃতি তার নিজস্ব ধারায় সব সর্বদা গতিশীল। কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো কিছুর জন্য প্রকৃতি কখনো তার গতিশীল ধারাকে ব্যাহত করবে না। সো বসন্ত তার প্রকৃতির স্মরণে, প্রকৃতির ডাকে সাড়া দিয়েছে। বোঝা গেছে? এটা মানে ব্যাখ্যা ভালো করে লিখবা আর কি, ঠিক আছে? যে আমি এক্সাম নিবো যে বললাম, আমি রুটিন কিন্তু দিয়ে দিব, ঠিক আছে?
আর স্যার ফ্রি এটা লিখে দিলে এক্সাম্পল ভালো হয়। কই লিখে দিলে ভালো হয় এটা? এটা এটা জি স্যার। আমি আবার বলি, একটু শোনো, এটা লিখতে গেলে এক পেজের দরকার আছে। এসেছে তা ফাগুনের সরিয়া। কেন ফাগুনের সরিয়া আসছে? কারণ প্রকৃতি তার নিজস্ব ধারায় সর্বদা গতিশীল। তাই বসন্ত, ফাগুনকে স্মরণ করে বসন্ত প্রকৃতির ধারায় তার নিজের গতি অব্যাহত রেখে প্রকৃতিতে সে হাজির হয়েছে। সে কোনো ব্যক্তি বা বস্তুর কারণে সে তার গতি ব্যাহত করবে না। এটা এখানে আছে কিনা শব্দার্থ টিকার মধ্যে, দাঁড়াও একটু দেখি। কোথায়? কবি বন্দনা করে বসন্তকে বর্ণনা করলেও বসন্ত উপেক্ষা করনি ফাল্গুন আসার সঙ্গে একটু আছে আর কি, মোটামুটি। শব্দার্থ টিকা তো আজকে আমরা দেখলাম না, আজকে দেখাই দিব না। আচ্ছা, এখানে একটা বিষয় একটু অনেক বেশি ইম্পর্টেন্ট, বলতে পারো সেই জিনিসটা কি? সেটা হচ্ছে কবি চার পাঁচটা অভিব্যক্তি এখানে আছে, সে চার পাঁচ ধরনে চার পাঁচটা কথা বলছে। সেটা কি? সে স্নিগ্ধ আঁখি তুলে কিছু কথা বলছে, সে সুদূরে চাহিয়া কিছু কথা বলছে, তারপরে সে মৃদু মধু সুরে কিছু কথা বলছে, তারপরের পেজে কহিল সে কহিল সে পরম হেলায় খুব অবহেলার সহিত হচ্ছে কিছু কথা বলছে, কহিল সে কাছে সরে আসি, কাছে সরে আসে কিছু কথা বলবো। প্রায় পাঁচটা অভিব্যক্তি। তো পরীক্ষা দেখবে এরকম প্রশ্ন আসবে যে সে কাছে সরে এসে কি বলবে। অপশন থাকবে কহিলে উত্তরোত্তরে মাঘের সন্ন্যাসী, তারপর তরিতার এসেছে কি, তারপর এরকম কয়েকটা লাইন থাকবে, তুমি তখন আলাদা করবে। মনে করবা যায় রে পুরো কবিতা খাইয়ে ফেলছি, তাও তো পরীক্ষা পারলাম না। বুঝতে পারছো? এটা ভালো করে মনে রেখো, তাইলে কাজ হবে আর কি। কহিলা মগো কবি অভিমান করেছো কি তাই, যদিও এসেছে তুমি, তবু তুমি তারে করিলে বৃথাই। বৃথাই মানে হচ্ছে নিষ্ফল। নিষ্ফল। কহিল সে পরম হেলায় অবহেলার সহিত বলল, বৃথা কেন ফাগুন বেলায়? ফুল কি ফোটেনি শাখে? শাখে তো বিভিন্ন আহ অর্থাৎ সবকিছুর বা সকল গাছের শাখা প্রশাখায় তো হচ্ছে শাখে মানে কি? ডালে। ডালে অবশ্যই কি ফুল ফুটছে তো। পুষ্পারতি লবেনি কি ঋতুরাজন? পুষ্পারতি মানে হচ্ছে পুষ্পের আরতি বা পুষ্প দ্বারা আরতি, ওই যে পুষ্প সাজের মতোই আর কি। লবেনি কি ঋতুর রাজন? ঋতুর রাজন কি কি হচ্ছে পুষ্পারতি দেয় নাই বসন্ত? অবশ্যই দিছে, কারণ সকল গাছেই তো হচ্ছে ফুল ফুটছে। তাহলে আমার আবার কেন কবিতা লেখা লাগবে? মাধবী কুরের বুকে গন্ধ নাহি? অবশ্যই ওইখানে হচ্ছে একটা ঘ্রাণ বা সুঘ্রাণের মাধ্যমে বসন্তকে আগমন জানানো হয়েছে। করে নাই অর্ঘ্য বিরোচন? অর্ঘ্য বিরোচন মানে হচ্ছে কাউকে উপহার দেওয়া বা হচ্ছে পূজা অর্চনা করা আর কি। ঠিক আছে, হোক। তবু বসন্তের প্রতি কেন তব তীব্র বিমুখতা? তীব্র বিমুখতা আসলে কেন? কহিলাম অপেক্ষায় ঋতুরাজে। ঋতুরাজ কোন সমাস? ঋতুর রাজা, ষষ্ঠী তৎপুরুষ। ষষ্ঠী তৎপুরুষ, ঠিক আছে। ঋতুরাজ, ঋতুর রাজা। আচ্ছা, তো রাজ বা রাজা যদি হয় তাহলে হচ্ছে এই যে এই রাজা আটা চলে যায় বেশ, মানে সমস্ত পদে আর কি। ঠিক আছে, বেশ বাক্যে রাজা, আর সমস্ত পদে কি হয় আটা চলে যায় আর কি। ঠিক আছে, ঋতু রাজা বললে বলবো ঋতুরাজ। কেন কবি তাও তুমি ব্যথা? কইল সে কাছে সরে এসে বলল, কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী চলিয়া গিয়াছে ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে। রিক্ত হস্তে মানে হচ্ছে একদম খালি হাতে, তাহারই পরে মানে ভুলিতে পারি না কোনো মতে। তো এখানে পুষ্প শূন্য কোন সমাস এটা বলো? জ্ঞান শূন্য, পুষ্প শূন্য কোন সমাস? বলো তো। পুষ্প শূন্য, এগুলো একটু অ্যানালাইসিস করবো আর কি। ঠিক আছে, আমরা তো দেখাচ্ছি কোনো কিছুর সাথে শূন্য থাকলে মনে রাখবা ওইটা যা থাকবে তা দ্বারা শূন্য। পুষ্প দ্বারা শূন্য, তাহলে কি হবে? তৃতীয়া তৎপুরুষ। ক্লিয়ার? আচ্ছা, পহেলি উত্তরিতরে মাঘের সন্ন্যাসী, এই লাইনটা পরীক্ষায় আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নাই। তোমাদের এইচএসসি তে 100% আসবে। ঠিক আছে, এটার মানে কি? কোহেলি মানে হচ্ছে কুয়াশা, উত্তরি মানে হচ্ছে চাদর। অর্থাৎ কুয়াশায় চাদরের তলে মাঘের সন্ন্যাসী। অর্থাৎ কুয়াশায় চাদরের তলে কি থাকে? অ্যাকচুয়ালি শীতকাল। তো এখানে শীতকাল মাঘের সন্ন্যাসী রূপে আগমন, অর্থাৎ শীতকাল, অর্থাৎ শীতকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা। মাঘের সন্ন্যাসী যেভাবে হচ্ছে
আহ মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা, অর্থাৎ মাঘের সন্ন্যাসী যেভাবে হচ্ছে কুয়াশার মধ্যে শীতকালে চাদর গায়ে দিয়ে বসে থাকে ওইরকম আর কি, অর্থাৎ শীতকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছে। আচ্ছা, তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে, তার খুব মনে পড়ে, ভুলতে পারি না কোনোভাবেই। এটা সাধারণ অর্থে হচ্ছে শীতকাল, সাধারণার্থে সাধারণার্থে হচ্ছে শীতকাল। আর নিহিতার্থে নিহিতার্থে কবির স্বামী সৈয়দ নেহাল। তো যদি প্রশ্ন আসে যে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে বলতে কি বোঝায়, তাহলে আমরা উত্তর করবো শীতকাল। কাকে বোঝায়, যদি অপশনে আমরা যদি দেখি যে কবির স্বামী আছে, তাহলে আমরা কবির স্বামীটাকে উত্তর করবো। আর যদি কবির স্বামী না থাকে, তাহলে কি বা কাকে, দুইটাই আমরা শীতকালকে উত্তর করবো। বুঝতে পারছো সবাই? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে কিনা ওইটা বলো। আমরা শব্দ টিকাগুলো একবার একটু একখানে একটু দেখাই দিই। স্যার, তরি শব্দের অর্থ জাহাজ বলা যায় না? তরি শব্দের অর্থ তো জাহাজ বা নৌকা, কিন্তু এখানে বোঝানো হয়েছে কি, তরি শব্দটা তো তোমরা তো পারো, আমার যেটা মনে হয় তরি মানে নৌকা, জাহাজ বলবো না, নৌকা। এখানে বোঝানো হয়েছে বাতাস, বসন্তের বাতাস। আমি তো কি লিখছি, বাতাসের বাতাস লিখছি, তোমরা তো বলো নেই। বসন্তের বাতাস, বসন্তের বাতাস, বাতাসের, বসন্ত বাতাসের, বসন্ত বাতাস প্রবাহিত হওয়াকে। জি। ও, বসন্ত বাতাসে একটা গান আছে সুন্দর, মনে পড়লো। তাই। আচ্ছা, এই কবি এখানে কবি ভক্ত এখানে কবিকে সম্বোধন করছেন নীরব কেন, অর্থাৎ উদাসীন হয়ে আছে। ঠিক আছে, অর্থাৎ উদাসীন হয়ে আছে কেন, কেন কাব্য রচনায় সক্রিয় হচ্ছেন না। এখন যদি প্রশ্ন আসে যে নীরব আহ কেন বলতে কি বুঝিয়েছে বা কি বোঝায়, অপশনে অনেক কিছু আছে। তিনি উদাসীন হয়ে আছেন, আরেক জায়গায় আছে কাব্য রচনায় সক্রিয় হচ্ছেন না কেন, এটাই উত্তর হবে, কারণ এটা একদম ডিরেক্ট টেক্সটে দেওয়া আছে। ঠিক আছে, প্রশ্ন কঠিন হলে এইভাবে হবে আর কি। আমি কঠিন প্রশ্নগুলাই করার চেষ্টা করবো, যাতে তোমরা বুঝতে পারো যে আসলে প্রশ্নের লেভেল। আচ্ছা, ফাগুন যে এসেছে ধরায়, পৃথিবীতে ফাল্গুনের বা বসন্তের আবির্ভাব, তব বন্দনায় আহ বন্দনা করে হচ্ছে তাকে বরণ করে নিবে। দক্ষিণ দুয়ার গেছি কলি, অর্থাৎ কবির জিজ্ঞাসা বসন্তের দক্ষিণা বাতাস বইতে শুরু শুরু করছে কিনা, অর্থাৎ উদাসীন, তার এটা স্পষ্ট যে সে হচ্ছে লক্ষ্য করেনি আর কি এগুলা। তারপরে বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, ওদের আকুল পর্যন্ত একদম বিস্তারিত দেখে নিবা। এখনো দেখোনি তুমি, অর্থাৎ এ কথায় নিশ্চিত হই যে বসন্তের সব লক্ষণ মূর্ত হয়ে উঠেছে। সব আসছে কিন্তু তাও কবি লক্ষ্য করতেছে না এখনো। কোথা তব নব পুষ্প সাজ, বসন্ত এসেছে অথচ কবি নতুন ফুলে ঘর সাজায়নি বা সাজাননি, নিজেও ফুলে অলংকারে সাজেনি। অলক মানে হচ্ছে অলক্ষ্য বা দৃষ্টির অগোচরে, অনেক দূর পর্যন্ত বোঝায়। পাথার মানে হচ্ছে সমুদ্র, এটা আমরা পড়তে যেয়ে বলছিলাম। বসন্তের আনিতে পড়িয়া এসে যেতে ফাগুনে সরিয়া। আচ্ছা, এটা তো বললামই, করিলে বৃথাই, বৃথা করলে, বা অর্থাৎ কবি ভক্তের অনুযোগ বসন্তকে বরণ না করায় বসন্তের আবেদন গুরুত্ব হারিয়েছে। তাহলে এই লাইনটা কি বোঝাইছে, যে করিলে বৃথাই বলতে কি বোঝানো হচ্ছে, কবি ভক্তের অনুযোগ বা তীব্র অনুরাগ বলা যায়। অনুযোগ মানে বুঝো, অভিমান থেকে আরেকটু মানে ডিপে আর কি, অর্থাৎ এই অভিমানের মাধ্যমে সে এটা বোঝাতে চাচ্ছে যে আসলে তুমি তুমি নিজেই আমার রাগটাকে ভাঙাবা আর কি। ঠিক আছে, অনেকটা এরকম আর কি। কোথায় লাইন, করিলে বৃথাই, আমি একটু করে যদিও এসেছে তুমি তারে করিলে বৃথাই, মানে এটা তোমার করা উচিত হয়নি আর কি। তীব্র অনুরাগ বা হচ্ছে অনুযোগ, কার অনুযোগ এগুলা, কবি ভক্তের। অর্থাৎ সে চাচ্ছে আর কি, ঠিক আছে, সে তাকে দোষ দিচ্ছে না, করে রাগ করতেছে না, সে অনুরাগ করে বলতেছে যে তুমি তো বৃথা করছো, এতে বৃথা করো না, তুমি একটু মানে কাব্য রচনা করে এটার একটু মানে বরণ করে নাও, তাইলেই তো হয়, এই আর কি।
আচ্ছা, পুষ্পারতি, পুষ্পের আবেদন, ঋতুরাজন, মাধবীলতাটা এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। অর্ঘ্যবিরোচন মানে কি? উপহার বা অঞ্জলি। তারপরে ঋতুরাজে কেন দাও তুমি ব্যথা। পহেলি, উত্তরী, দুইটাই ইম্পর্টেন্ট। পহেলি উত্তরী তোলে মাঘের সন্ন্যাসী কি বুঝাইছে? শীতকে কবি মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করছে, যেটা বললাম, যে সন্ন্যাসী কুয়াশার চাদর পরিধান করে আছে পুষ্প শূন্য দিগন্তের পথে। একদম ভালো করে রিডিং করো এই দুইটা, এই দুইটা কি বুঝাইছে ভিতরে একদম ভালো করে দেখবা। শীত প্রকৃতিতে দেয় রিক্ততার রূপ। রিক্ততা মানে হচ্ছে শূন্য। গাছের পাতা ঝরে যায়, গাছ হয় ফুলহীন, শীতের এই রূপকে বসন্তের বিপরীতে স্থাপন করা হয়েছে। ঠিক আছে, তাহলে শীতের এই রূপকে কিসের বিপরীতে স্থাপন করা হয়েছে? অপশনে থাকবে ফাল্গুন, বসন্ত। তখন তোমার হচ্ছে তুমি আউলায় যাবো আর কি, যে আরে কি দাগাবো আমি পরীক্ষা, তো মাথা ঘুরবে আর কি। ঠিক আছে, প্রশ্ন ভিতর থেকেই দিবে, একদম চোখের নাকের ডগা থেকেই, কিন্তু ভুল করা যাবে না আর কি। আচ্ছা, প্রকৃতি বসন্তের আগমনে ফুলের সাজে সাজলেও কবির মন জুড়ে আছে শীতের রিক্ততার ছবি। শীত যেন সর্বরিক্ত সন্ন্যাসীর মতো কুয়াশার চাদর গায়ে পত্র পুষ্পহীন দিগন্তের পথে চলে গেছে। আচ্ছা, ধরো এখন আমি একটা প্রশ্ন করলাম এরকম, ভালো করে মনে রেখে প্রশ্নগুলো আসবে। সর্বরিক্ত সন্ন্যাসীর মতো কুয়াশার চাদর গায়ে পত্র পুষ্পহীন দিগন্তের পথে কে চলে গেছে? ক নাম্বার অপশনে থাকবে কবির স্বামী, খ নাম্বার অপশনে আর কিছু, সি বা ডি নাম্বার অপশনে যে দিব হচ্ছে শীতকাল। তুমি খুব কনফিডেন্স দিয়ে তাকাবা কোনটা? কবির স্বামী। সো এগুলো ভুল করা যাবে না, একদম ডিরেক্ট কবিতা থেকে প্রশ্ন। তাহারই পরে মনে, প্রকৃতিতে যে বসন্ত এলেও কবির মন জুড়ে শীতের রিক্ততা বা বিষণ্ণ ছবি। কবির মন দুঃখ ভারাক্রান্ত নীরব। এটার কারণ কি? বসন্তের সৌন্দর্য তার কাছে অর্থহীন, কারণ তার ভেতরে কোনো চেতনা বা কোনো ভালো লাগা নাই। কারণ মন ভালো, অর্থাৎ মন ভালো না থাকলে কোনো কিছু ভালো লাগে না। কারণ কি ছিল? প্রসঙ্গত উল্লেখ্য, তার প্রথম স্বামী কাব্যসাধনার প্রেরণা পুরুষ, এর আকস্মিক মৃত্যুতে কবির অন্তরে যে বিষণ্ণতা জাগে, তার সুস্পষ্ট প্রভাব ও ইঙ্গিতেই কবিতায় ফুটে উঠছে। ক্লিয়ার? তার কোনো প্রশ্ন থাকলে করতে পারো এখন। এবং কিভাবে প্রশ্ন হইতে পারে, কতটা ডিপে যেতে পারে, আমি সব দেখাই দিচ্ছি। আশা করি আহ এইচএসসি অ্যাডমিশন কোনো কিছু দিয়ে আর তোমাদের প্যারা হবে না ইনশাল্লাহ ফার্স্ট পেপার নিয়ে। আমরা নেক্সট কবিতা শুরু করার আগে 2 মিনিট একটু ব্রেক দিতেছি, এই ব্রেকের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো।